মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। তো শুরুতেই শিক্ষার্থীদের জন্য একটা কি মেসেজ দিয়ে শুরু করি। তো মেসেজটা হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কখনো পরীক্ষা পাশ করার উদ্দেশ্য নিয়ে কিন্তু পড়াশোনা করবে না। কারণটা হচ্ছে, যখন তুমি পরীক্ষা পাশ করার উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করবা, সেখানে কিন্তু ভুলে যাওয়া অথবা খারাপ হওয়ার একটা সম্ভাবনা বেশি থেকে যায়। যেই কাজটা করা উচিত সেটা হচ্ছে, তুমি নিজে যখন কিছু শেখার আগ্রহ, আনন্দ সহকারে শেখার আগ্রহ নিয়ে যখন তুমি কোনো কিছু পড়বে, দেখবে, তখন এমনি কিন্তু তোমার পরীক্ষা পাসটা কিন্তু হয়ে যাবে। তো এইটা ছিল হচ্ছে কি মেসেজ। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে আজকে লেসনটা হচ্ছে অষ্টম শ্রেণী বাংলা 2025 সালের। যে এইখানে যে ভাব ও কাজ লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। এই অধ্যায় থেকে আজকে আমরা এই প্রবন্ধ থেকে কাজটা শুরু করব। আর এখানে যে পর্ব হচ্ছে 2, আমরা বলছি পৃষ্ঠা হচ্ছে 10 থেকে 11 পৃষ্ঠা, এই দুইটা পৃষ্ঠা কভার করব। আর কর্ম অনুশীলন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা যে কাজ আছে, আর হচ্ছে পাঠ পরিচিতি ও লেখক পরিচিতি সহ সহজভাবে আজকে আমরা বিশ্লেষণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার লেসনটা এইভাবে সাজিয়েছি। আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে, আমি যখন এই লেসনটা যখন ইউটিউবে সার্চ করব, তখন যে প্রথম 10 থেকে 15টা যে লেসনগুলো আছে আমাদের বাংলাদেশে, সবগুলো লেসন কিন্তু আমি একবার দেখে একটা অ্যানালাইসিস করি, এইখানে কি আছে আসলে শিক্ষার্থীদের জন্য নেয়ার মতো, জানার মতো। তো একটা অ্যানালাইসিস করি, তারপর সবগুলো ভিডিওগুলো দেখার পরে আমি আমার মতো করে একটা ভিডিও বানাই, যেটা শিক্ষার্থীদের জন্য খুবই খুবই একটা সহায়ক হবে বলে আমি আশাবাদী। তো আমরা শুরু করব। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা পাঠের উদ্দেশ্য। তোমরা 10 পৃষ্ঠা যখন খুলবা তোমাদের বাংলা বইয়ে, যে পাঠের উদ্দেশ্যটা তোমরা দেখতে পারবা। এই লাইনটা কি বলা হয়েছে? হ্যাঁ, এই প্রবন্ধ পাঠ করে শিক্ষার্থীরা মহৎ কাজের জন্য অনুপ্রাণিত হবে। শুধু ভাবের উচ্ছ্বাসে উদ্বেল হওয়া নয়, ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে সচেতন হবে। তো এখানে অনেকগুলো কঠিন শব্দ আছে শিক্ষার্থী বন্ধুরা। আমি যে খুব সহজ ভাষা দিয়ে যেটা লিখেছি, এই যে মানে এইটা যদি বুঝতে হলে সেটা হচ্ছে, শুধু বড় বড় ভাবনা বা স্বপ্ন দেখলে হবে না, সেগুলোকে কাজে রূপ দিতে হবে। ভাবনার সঙ্গে সঠিক পরিকল্পনা, উদ্যোগ এবং পরিশ্রমের প্রয়োজন। এই প্রবন্ধ থেকে শিক্ষার্থীরা শিখবে মহান কাজের জন্য শুধু ইচ্ছা নয়, সাহস ও বাস্তব যে কাজের অথবা কর্মের দরকার, এটা আমরা বলছি। হ্যাঁ, তো এই উদ্দেশ্যটা হচ্ছে আমি একটু সহজ করে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি পাঠ পরিচিতি। এই 10 পৃষ্ঠা তোমরা একটু দেখবে, পাঠ পরিচিতি একটা আছে। তো এটা আর তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটা আর পড়লাম না। এটাকে যদি আমি সহজ করে যদি একটু বলি, সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভাব ও কাজ প্রবন্ধটি যুগবাণী যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই গ্রন্থের একটা ছবি, কাভার ছবি দেওয়া আছে। তো এখানে তিনি বলেছেন, তিনি বলতে কাজী নজরুল ইসলাম, ভাব ও কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। শুধু ভাবনা বা চিন্তা দিয়ে কোনো মহৎ কাজ করা সম্ভব নয়, তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং সঠিক উদ্যোগ। ভাব বা উদ্দীপনা মানুষকে জাগিয়ে তুলতে সাহায্য করে, কিন্তু সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে পরিকল্পনা এবং কাজের ইচ্ছা থাকতে হয়। না হলে ভালো কোনো উদ্যোগ টিকে থাকে না। এই প্রবন্ধের মাধ্যমে লেখক আমাদের শিখিয়েছেন অথবা শেখার চেষ্টা করেছেন সেটা হচ্ছে, দেশের উন্নতি, মানুষের কল্যাণ এবং যে মুক্তির জন্য যে ভাবনার পাশাপাশি একটা বাস্তব কাজের দিকে মনোযোগে দেওয়াটা জরুরি, সেটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। এখন আমরা দেখবো হচ্ছে লেখক পরিচিতি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24শে মে, বাংলার সালটা হচ্ছে 1306 বঙ্গাব্দ, 11ই জ্যৈষ্ঠ, বর্ধমান জেলা আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তো এখানে একটা কঠিন শব্দ আছে যেটা বিশ্লেষণ করার দরকার, মহকুমা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, মহকুমাটা আমি যদি বলি, এখানে আমরা যেটা বলছি, মহকুমা হচ্ছে একটা জেলার অধীনে একটা প্রশাসনিক অঞ্চল বা উপবিভাগ। যেমন যে রাঙামাটি একটা যদি জেলা হয়, হ্যাঁ, তো সেটার যে উপজেলা হচ্ছে একটা কি, যে লংগুদু, অথবা একটা উপজেলা হচ্ছে কাউখালী, অথবা একটা উপজেলা হচ্ছে কাপ্তাই, এই ধরনের। হ্যাঁ, তো বাংলাদেশ বা ভারতের প্রশাসনিক বিভাগে তখনকার সময়ে একটি জেলা আবার কয়েকটি মহকুমায় ভাগ করা থাকে। হ্যাঁ, মানে একটা জেলার অধীনে কয়েকটা এইভাবে উপজেলা অথবা উপবিভাগ, অথবা এইভাবে আমরা তখনকার দিনে বলা হইতো মহকুমা। হ্যাঁ, যেমন যে প্রতিটি মহকুমা একটি নির্দিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয়।
তো উদাহরণস্বরূপ বর্ধমান জেলার আসানসোল মহকুমা মানে হলো বর্ধমান জেলার মধ্যে অবস্থিত এই যে আসানসোল নামের একটি উপবিভাগ বা প্রশাসনিক অঞ্চল। তো এখানে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ক্লিয়ার একটা ধারণা পেয়েছি আর কি। হ্যাঁ, তারপর যেটা বলা হচ্ছে যে দশম শ্রেণী ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ মানে বিশ্বযুদ্ধ শুরু হয়। তো সেখানে যদি আমরা দেখি এই বিশ্বযুদ্ধ নিয়ে যদি একটু যদি বলি যে এই যুদ্ধের যে ইতিহাসটা, যে একদম প্রথম বিশ্বযুদ্ধ আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ছবি। প্রথম বিশ্বযুদ্ধের ছবিটা শুরুটা হয় হচ্ছে 1914 খ্রিস্টাব্দে, শেষ হয় হচ্ছে 1918 খ্রিস্টাব্দে। তো শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু আমাদের যে এমসিকিউ বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন বিভিন্ন কাজে পরীক্ষা কিন্তু আসতে পারে। তোমরা কিন্তু একটা স্ক্রিনশট অথবা খাতা কলম নিয়ে যে নোট নিয়ে নিবে। হ্যাঁ, 1914 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়, 1918 যে খ্রিস্টাব্দতে শেষ হয়। তো এই যুদ্ধতে বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছেন। তো যেখানে প্রধানত যুক্তরাজ্য মানে হচ্ছে বর্তমানে ইউকে আমরা যেটা বলি, তারপর ফ্রান্স, রাশিয়া এবং তাদের মিত্ররা জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য প্রভৃতি দেশের বিপক্ষে লড়াই করেছিল। তো কাজী নজরুল ইসলাম এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য বাঙালি পল্টনে যোগদান করেছিলেন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। হ্যাঁ, তো এখানে মেসেজটা হচ্ছে এটাই। তারপর বলা হচ্ছে যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। তো এটাও একটা আমাদের একটা ঐতিহাসিক একটা রেকর্ড আছে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে 49তম বেঙ্গলি যে রেজিমেন্ট, হ্যাঁ, এখানে বলা হচ্ছে একটা মেসেজ আছে যে প্রথম বিশ্বযুদ্ধে বাঙালি প্লাটুনের শহীদ সেনাদের স্মৃতি স্তম্ভটার কলেজ স্ট্রিটে আছে কলকাতায়, ভারতে এখন। যেখানে যে এখানে অনেকগুলো মেসেজ আছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই মেসেজগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে। হ্যাঁ, তো এখানে বাঙালি পল্টনের পিছনে কিন্তু এই যে মেসেজগুলো কিন্তু এখানে আছে। তারপর আমি যদি একটা লাইন যদি পড়ি যে এখানে হচ্ছে যে 49তম বেঙ্গলি রেজিমেন্ট, হ্যাঁ, যা বাঙালি পল্টন, বেঙ্গলি প্লাটুন, বেঙ্গলি রেজিমেন্ট, বেঙ্গলি ডাবল কোম্পানি ও 49তম বেঙ্গলি নাম মানে বিভিন্ন নাম আছে এটা। হ্যাঁ, তো তো কি মেসেজটা হচ্ছে এইটাই। তারপর বলা হচ্ছে এখানে নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। হ্যাঁ, তো তারপর আমরা যদি একটু তারপর হচ্ছে না আগের স্লাইডে যাই। তারপর হচ্ছে এই সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি একটু এই যে বিজলি পত্রিকাটা একটু নেটে ঘাটাঘাটি করেছিলাম যে পাই কিনা। আসলে কিন্তু আমি ওইভাবে কিন্তু পাই না, পেলে কিন্তু আমি এখানে কিন্তু নিয়ে আসতাম তৎকালীন যে বিজলি পত্রিকা দেখতে কেমন, প্রচ্ছদগুলো কেমন, কাভার ইয়াগুলো কেমন। হ্যাঁ, তারপর হচ্ছে তার কবিতায় পরাধীনতা ও অন্যায় বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে, অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তো এখান থেকে একটা সিম্পল একটা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা এমসিকিউ আসতে পারে যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কেন বলা হয়। আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা এখান থেকে পেয়ে গেছো। হ্যাঁ, তারপর যদি আমরা যদি দেখি এখানে একটা জানার মতো শেখার মতো একটা অথবা কনফিউশন হওয়ার মতো একটা বিষয় আছে, যেটা হচ্ছে আমরা এখানে যে কালার দিয়ে রেখেছি লাল কালার, কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প। হ্যাঁ, হুট করে যদি একজনকে জিজ্ঞেস করা হয় যে কবিতা কি, সঙ্গীত কি, উপন্যাস কি, নাটক কি, প্রবন্ধ কি, গল্প কি, কোনো না কোনো জায়গায় সে কিন্তু আটকে যাবে। হ্যাঁ, এই জন্য এই মেসেজটা পরিষ্কার হওয়ার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমি কি করেছি তোমরা একটু দেখো। প্রথমে আমরা কবিতা নিয়ে কথা বলবো। এই যে কবিতা, হ্যাঁ, কবিতা কি? কবিতা হচ্ছে আমরা বলছি ছন্দ, রূপক এবং ভাবের মাধ্যমে সুন্দর ও সংক্ষিপ্ত ভাষায় লেখা সাহিত্যিক রচনাকে বলা হয় কবিতা। এখানে একটা মা কবিতা দেখতে পাচ্ছি আমরা, কাজী নজরুল ইসলাম, এটা হচ্ছে কবিতা। তারপর সঙ্গীত কি? হ্যাঁ, এই যে সঙ্গীত হচ্ছে সুর, তাল, লয় এবং কথা বা শব্দের সমন্বয়ে গঠিত শ্রুতিমধুর শিল্পকে বলা হয় সঙ্গীত। নজরুল সঙ্গীত আমরা অনেক কিছু শুনেছি। এখানে একটা প্রজাপতি নামে একটা সঙ্গীত আছে যেটা লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, তোমরা অবশ্যই এই গানটা শুনেছ। তারপর আছে হচ্ছে উপন্যাস। উপন্যাস কি এখন আমরা দেখব। উপন্যাস বলা হয় শিক্ষার্থী বন্ধুরা কাহিনী, চরিত্র এবং ঘটনাবলীর বিস্তৃত বিবরণে লেখা দীর্ঘ একটা গদ্য রচনাকে আমরা উপন্যাস বলি। হ্যাঁ, তো এখানে একটা উপন্যাসের কাভার ছবি দেখতে পাচ্ছি, মৃত্যু ক্ষুধা, লিখেছেন হচ্ছে যে কাজী নজরুল ইসলাম। তারপর এখন আসবে হচ্ছে নাটক। নাটকটা কি? এখানে নাটকটা বলা হয় অভিনয়ের উপযোগী সংলাপ ও কর্মভিত্তিক সাহিত্য রচনা যা মঞ্চে অথবা টিভি পর্দায় যে উপস্থাপন করা হয় সেটাকে বলা হয় যে নাটক। তারপর হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ কি? প্রবন্ধ হচ্ছে কোনো
নির্দিষ্ট বিষয়ে বিশ্লেষণধর্মী গদ্য রচনা যা তথ্য, যুক্তি এবং মতামত প্রকাশ করে তাকে কি বলা হয়? প্রবন্ধ। হ্যাঁ, তো এই যে আমরা শুরুতে দেখেছিলাম এই ভাব ও কাজ, এইটা কিন্তু একটা যুগবাণী প্রবন্ধ থেকে কিন্তু নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, যেমন আরেকটা দেয়া আছে এখানে হচ্ছে দুর্দিনে যাত্রী, এইটা একটা প্রবন্ধ। তারপর শেষে কি আছে? গল্প। গল্পটা কি? গল্পটা হচ্ছে ছোট আকারের রচনা যেখানে কল্পনা বা বাস্তব ঘটনা উল্লেখ করে কাহিনী বর্ণনা করা হয়, সেটাকে কি বলা হয়? গল্প। তো এখানে একটা পদ্য গুখরা একটা গল্প আছে, তোমরা অবশ্যই সুযোগ পেলে পড়ে নিবে। তো এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প। হ্যাঁ, একদম মেসেজগুলো ক্লিয়ার করে দিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ, তারপর কি বলা হচ্ছে এখানে? এখানে একটু দেখি, তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখেছেন। তো এটাও আমরা একটু প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে একটু দেখি। প্রথমে কি বলা হচ্ছে? সাম্যবাদী। সাম্যবাদী কি? সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা বলতে কি বোঝানো হয়? সমাজের সমতা মানে হচ্ছে সমান, একদম সমান অধিকার, ন্যায় এবং শোষণ বিরোধী চিন্তাধারার উপর ভিত্তি করে লেখা যে ধরনের কবিতা আছে সেটাকে কি বলা হয়? সাম্যবাদী চেতনা ভিত্তিক কবিতা। যেমন একটা কবিতা দেখতে পাচ্ছি আমরা, লেখা আছে এখানে এই যে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। হ্যাঁ, এটা হচ্ছে সাম্যবাদী। সাম্য মানে হচ্ছে সমান, সমান মানে একদম সমান, ছোট বড় ধনী গরিব সমান হওয়ার জন্য একটা চেতনা ভিত্তিক কবিতা। হ্যাঁ, তারপর বলা হচ্ছে এখানে শ্যামা সঙ্গীত একটা আছে শিক্ষার্থী বন্ধুরা। তো শ্যামা সঙ্গীতটা কি? দেবী কালী বা শ্যামার প্রতি ভক্তি বা প্রকাশ করে গাওয়া ধর্মীয় সঙ্গীতকে বলা হয় শ্যামা সঙ্গীত। হ্যাঁ, তো তারপর হচ্ছে ইসলামী গান। তো ইসলামী গান বলতে আমরা সবাই ক্লিয়ার, এখানে ইসলামের যে আদর্শ, নীতি ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে রচিত যে গানের ধারা, হ্যাঁ, সেগুলোকে বলা হয় ইসলামী গান। তো কাজী নজরুল ইসলাম অনেকগুলো ইসলামী গান মানে আছে। তারপর হচ্ছে গজল কি? এবার আসো, গজল হচ্ছে প্রেম, দর্শন, আধ্যাত্মিকতা বা মানবিক অনুভূতি প্রকাশকারী ছন্দবদ্ধ সুরেলা কাব্যগীতকে বলা হয় গজল। কাজী নজরুল ইসলামের লেখা কিন্তু অনেকগুলো জনপ্রিয় গজল কিন্তু আছে। হ্যাঁ, তারপর এখানে যেটা আছে হচ্ছে কবিতা ও গানে বহুল পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। একটু দেখি আমরা কোনটা আরবি শব্দ কোনটা ফার্সি শব্দ, একটা বোঝার জন্য আর কি। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরবি শব্দগুলা, ইমান মানে হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, তাই ইমানটা কিন্তু আরবি শব্দ। জিহাদ, জিহাদ মানে হচ্ছে সংগ্রাম। ফাতেহা, ফাতেহা মানে হচ্ছে এই আরবি সংগ্রাম, এটার অর্থ হচ্ছে বিজয়। নাজাত মানে হচ্ছে মুক্তি। রহমত মানে হচ্ছে করুণা। আর ফার্সি শব্দগুলো কি আছে? দিল, দিল মানে হচ্ছে হৃদয়, মন। তারপর হচ্ছে সিরাজি, এটাও কিন্তু একটা ফার্সি শব্দ, এক ধরনের শহরের নাম। হ্যাঁ, তার ভ্যাস্ত অর্থাৎ স্বর্গ, জুলফ মানে হচ্ছে চুলের বিন্যাস, গলিত মানে হচ্ছে নরম। হ্যাঁ, তো এই ধরনের অনেকগুলো আরবি ফার্সি শব্দ কিন্তু কাজী নজরুল ইসলামের লেখার যে বিভিন্ন গল্প প্রবন্ধতে আমরা কিন্তু দেখতে পাই। হ্যাঁ, তারপর কি বলা হচ্ছে? মাত্র ৪৩ বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হয় এবং তার সাহিত্য সাধনা ছেদ ঘটে। হ্যাঁ, ৪৩ বছর বয়সে, এইটা আমরা কিন্তু মনে রাখতে পারি, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগে কবিকে বাংলাদেশে আনা হয়। তো এই জন্য এখানে বোঝার জন্য কয়েকটা ছবি আমি দেখে দিয়েছি। হ্যাঁ, তোমরা একটা স্ক্রিনশটটা নিয়ে নিবে। তারপরে হচ্ছে আমরা যেটা আছে আরো, ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট, এই যে D.Lit উপাধি লাভ করেন। তো এই ডিলিটটা কি? হ্যাঁ, তো ডিলিটটা হচ্ছে একদম ভেঙে যদি বলি ডক্টর অব লিটারেচার। হ্যাঁ, মানে সাহিত্যের উপরে ডক্টরেট করা। এক কথায় যদি বলা হয়, তো যা যে সাহিত্যে, সংস্কৃতি বা শিক্ষা বা সমাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয় এই ডিগ্রিটা। হ্যাঁ, যেটা হচ্ছে গবেষণাধর্মী বা সম্মানসূচক উভয়ভাবে কিন্তু প্রদান করা যেতে পারে। হ্যাঁ, তো এখানে কিন্তু কেন কাজী নজরুল ইসলামকে যে এই ডক্টরেট ডিগ্রিটা দেওয়া হয়েছে, এটা কিন্তু এখানে আমি কিন্তু মেসেজ আকারে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু পড়ে নিবে। হ্যাঁ, তারপর শিক্ষার্থী বন্ধুরা এখানে কয়েকটা আমি কিন্তু মানে হাইলাইট করেছি আর কি। তার আগে আগের লাইনটা একটু পড়ি। ১৯৭৬ সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ও ২১শো পদক পান। তো ২১শো পদক তো আমরা সবাই জানি। হ্যাঁ, তো জাতীয় কবি ছিলেন আমাদের। বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে হচ্ছে কাব্যগ্রন্থ। এখানে ১, ২, ৩, ৪, ৫টা, এখানে ৫টা কঠিন শব্দ আছে। মানে কঠিন শব্দ বলাটা ঠিক হবে কিনা
মানে এগুলো হচ্ছে মানে আমাদের কাছে, অনেকের কাছে, সবার কাছে না হলেও কনফিউশন তৈরি করে। একটা হচ্ছে কাব্যগ্রন্থ, একটা হচ্ছে উপন্যাস, একটা হচ্ছে গল্প গ্রন্থ, একটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, একটা হচ্ছে নাটক। হ্যাঁ, তো এগুলো কি? হুম, এই যে এগুলো হচ্ছে প্রথমে শুরু করি কাব্যগ্রন্থ দিয়ে। কাব্যগ্রন্থ হলো এমন একটি বই যেখানে বিভিন্ন ধরনের কবিতা সংকলিত থাকে, যেখানে প্রেম, প্রকৃতি, সমাজ, জীবন, দর্শন সহ নানা বিষয়ের উপরে লেখা কবিতা থাকে। হ্যাঁ, তো যেখানে ছন্দ থাকবে, একটা মিল অন্তমিল থাকবে, বা ছন্দহীন আকারে প্রকাশিত হতে পারে। হ্যাঁ, তো এখানে যেসব কাব্যগ্রন্থ বলা হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, তো এগুলো কিন্তু সবগুলো কাবার ছবি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা যে ইন্টারনেটে এগুলো সার্চ করে পেয়ে যাবে। তারপর আমরা এখন দেখব হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে উপন্যাস। হ্যাঁ, উপন্যাস, উপন্যাস কি একটু আগে আমরা দেখেছি। উপন্যাস হলো একটা দীর্ঘ গদ্য কাহিনী যেখানে কাল্পনিক বা বাস্তব চরিত্র, বিভিন্ন ঘটনা, সমাজ, পরিবেশের উপরে লেখা। হ্যাঁ, তো এখানে যেটা ছিল মৃত্যু, ক্ষুধা এবং কুহেলিকা, উপন্যাসটা দিয়েছি। তারপর হচ্ছে গল্প গ্রন্থ কি। এখন গল্প গ্রন্থ হচ্ছে এমন একটা বই যেখানে ছোট বিভিন্ন ধরনের ছোট গল্প থাকে। তো প্রতিটি গল্প স্বতন্ত্র হয়। কিছু গল্পগুলোর মধ্যে থিম বা বিষয়ে মিল থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিছু কিছু গল্পগুলো সাধারণত সংক্ষিপ্ত আকারে লেখা হয়। হ্যাঁ, যেখানে একটি নির্দিষ্ট ঘটনা, চরিত্র বা শিক্ষামূলক বার্তা তুলে ধরা হয়। মানে প্রত্যেকটাতে একটা কি একটা লার্নিং মেসেজ থাকে আর কি। হ্যাঁ, তো এখানে যেই গল্পগুলো বলা হচ্ছে, এই যে ব্যথার দান, রিক্তের বেদন, তারপর শিউলিমালা। হ্যাঁ, এবার আমরা দেখব হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। গল্প গ্রন্থ গেল, প্রবন্ধ গ্রন্থ কি। তো প্রবন্ধ গ্রন্থ হলো এমন একটা বই যেখানে বিভিন্ন বিষয়ের উপর লেখা থাকে, যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে একটা বিশ্লেষণ, একটা ব্যাখ্যা, একটা যুক্তি, একটা মতামত প্রকাশ করা হয়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এই প্রবন্ধগুলো হচ্ছে সাহিত্য, সমাজ, সংস্কৃতি, বিজ্ঞান, দর্শন সহ নানা বিষয়ে লেখা হতে পারে আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে যুগবাণী, রুদ্রমঙ্গল। তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে নাটক। নাটকটা আমরা সবাই জানি, যেটা একটা টিভিতে অথবা মঞ্চে অভিনয়ের জন্য উপযোগী করে যে লেখা, সেটাকে বলা হয় নাটক। একটা সংলাপের মধ্যে বিভিন্ন চরিত্র থাকে, যেহেতু চরিত্র, ভাব, আবেগ, ঘটনা ও পরিস্থিতি প্রকাশ করা হয়। নাটকে সাধারণত একটা কাহিনী থাকে, মেইন একটা কাহিনী, হিস্টোরি। তারপর একটা সংঘাত থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে একটা সমাধান, একটা প্রবলেম থাকে, একটা সলভ থাকে। তো যেটা দর্শকদের বিনোদনও দেয় এবং শিক্ষা দানও করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ঝিলিমিলি, মধুবালা, তারপর আলেয়া, এই ধরনের যে নাটকগুলা। তারপর যদি দেখি আমরা, এখানে শেষে একটা লাইন আছে হচ্ছে কাজী নজরুল 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করে। এই সাল এবং এই যে মাসটা অবশ্যই আমরা মনে রাখবো শিক্ষার্থী বন্ধুরা। আমরা এখানে একটা ছবি দিয়েছি। হ্যাঁ, এখন আমরা একটা কর্ম অনুশীলন দেখব। তোমরা যদি এই যে 11 পৃষ্ঠাতে যদি যাও, তো একটা একক কাজ আছে। একক কাজটা কি? আত্মার শক্তি বিষয়ে একটা গল্প রচনা করা। তো আমি মোটামুটি একটা ইউনিক, তোমাদের যে অন্যান্য ইউটিউব ভিডিওতেও খুব একটা এটার সাথে মিলবে না, এই ধরনের একটা সহজ করে কিন্তু আমি একটা রচনা লিখেছি। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে। তারপর হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে আত্মার শক্তি। তো এখানে একটা তোমরা অবশ্যই পড়ে নিবে। রাহাত নামে একটা বালক আছে একটা গ্রামে। হ্যাঁ, খুবই একটা সাধারণ ছেলে, গরিব ছেলে, কিন্তু তার মনে হচ্ছে অনেক সাহস। হ্যাঁ, তো মানে তার একটা বড় শক্তি হচ্ছে সে কখনো কিন্তু হতাশ হতো না। সবচাইতে বড় বিষয় হচ্ছে আত্মার শক্তি যে কোনো বাধা জয় করতে পারে। হ্যাঁ, তো এই ধরনের তার মধ্যে, রাহাত এই বালকের মধ্যে কিন্তু এই ধরনের একটা বিশ্বাস ছিল। তো একদিন কি হয়েছে, একটা গ্রামের স্কুলে একটা দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে আগ্রহী ছিল হচ্ছে রাহাত এখানে অংশগ্রহণ নিতে। কিন্তু তার পায়ের জুতা ছিল হচ্ছে খুবই পুরনো এবং ছেঁড়া, যেটা দেখে বন্ধু বান্ধবরা তাকে খুবই হাসাহাসি করলো, যে বলল কিভাবে তুমি দৌড়াবে। হ্যাঁ, তোমার তো একটা ভালো জুতা নেই। হ্যাঁ, কিন্তু রাহাত তখন তাদেরকে বলে দৌড়ানোর জন্য জুতার নামে যে সাহস আর আত্মবিশ্বাসটাই হচ্ছে আসল আর কি। তো সে এইভাবে করে প্রতিযোগিতা অংশ নেয়। শেষ পর্যন্ত তার যে আত্মবিশ্বাস, সাহস, অদম্য ইচ্ছা শক্তি দিয়ে সে কিন্তু মানে একটা সাফল্যের ইয়াটা আমরা এখানে দেখতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে ছোট করে একটা আত্মার শক্তি বিষয়ে একটা গল্প রচনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে অথবা খাতা কলম নিয়ে এটা তোমরা নোট করে রাখতে পারো। তারপর আরেকটা আছে দলগত কাজ। সেটা কি?
একটা ডিবেট মানে তর্ক বিতর্ক একটা আয়োজন করতে হবে, যেখানে এক দল থাকবে হচ্ছে ভাবের পক্ষে আর এক দল থাকবে হচ্ছে কাজের পক্ষে নিয়ে এই ধরনের একটা তর্ক বিতর্ক যে বিষয়টা আয়োজন করতে হবে। তো এই জন্য আমরা একটু জায়গায় আমি নোটটা করে রেখেছি, সেটা আমরা এখন দেখে নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিতর্কের যে নমুনাটা, এটা আমরা একটু বড় করতে পারি। হ্যাঁ, বিতর্কের নমুনা হচ্ছে ভাবের চেয়ে কাজের গুরুত্ব বেশি। এটা হচ্ছে আমাদের টপিক অথবা যে তর্ক বিতর্ক যে বিষয়টা। হ্যাঁ, তো এই বিতর্কে কি থাকবে, দুটি দল থাকবে। আরেকটা মেসেজ দিই শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা কিন্তু এই ভিডিও ডাউনলোড ডেসক্রিপশনে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেব, যে পিডিএফটা তোমরা অবশ্যই এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই বিতর্কে দুটি দল থাকবে। একটা দল হবে যেটা হচ্ছে ভাবের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। তারপর হচ্ছে দল বি, তারা কথা বলবে হচ্ছে কাজের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। হ্যাঁ, তারপর আরেকটা বিষয় বলি, এই পিডিএফটা ডাউনলোড করার জন্য যারা সম্মানিত যারা শিক্ষক শিক্ষিকা বৃন্দরা আছেন, আপনারাও এটা ডাউনলোড করে নিতে পারবেন, যেন আপনাদের ক্লাসে এই কাজটা শিক্ষার্থীদের সাথে কাজ করার জন্য একটা আইডিয়া, মানে হুবহু যে এটাই ব্যবহার করা লাগবে এটা না, একটা আইডিয়া পাবে বলে আমার বিশ্বাস। তো বিতর্ক কাঠামোটা কেমন হতে পারে, সভাপতি একটা সিলেকশন করতে হবে, সেই জন্য সভাপতি শুরুতে বলবেন যে পরিচিতি দিয়ে। বিতর্কের শুরুতে একজন শিক্ষক বা শিক্ষার্থী সভাপতি হিসাবে কিন্তু এটা পরিচালনা করতে পারেন। প্রথম অংশটা কি হতে পারে, উভয় দল তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করবে, সেই জন্য প্রতিটা দল 2 থেকে 3 মিনিট সময় পাবে। তারপর উত্তর দেওয়ার জন্য এক দলের বক্তব্যের পর অন্য দল তা খণ্ডন করবে। হ্যাঁ, তারপর উপসংহারটা হচ্ছে শেষ পর্যন্ত সভাপতি উভয় দলের যুক্তি বিশ্লেষণ করে বিতর্কের সমাপ্তি ঘোষণা করবেন। এই হচ্ছে স্ট্রাকচারটা, ডিবেটের যে স্ট্রাকচারটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসটা আর কি। হ্যাঁ, তো এখানে দল এ ভাবের পক্ষে যুক্তি কিভাবে হইতে পারে, যে মানে প্রধান যে বক্তা তার বক্তব্য একটা স্যাম্পল হিসেবে দিয়ে দিয়েছি আমি। সেটা হচ্ছে মানুষের সবকিছু শুরু হয় ভাবনা দিয়ে, মানে ভাবের পক্ষে যারা আছে আর কি। হ্যাঁ, তারা মেইন বক্তাটা এইভাবে বলতে পারে যে মানুষের সবকিছু শুরু হয় ভাবনা দিয়ে, যদি আমাদের মনে কোনো উচ্চ ধারণা, স্বপ্ন বা লক্ষ্য না থাকে তাহলে কোনো কাজও মিনিংফুল হয় না। উদাহরণ হিসেবে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি লেখা হয়েছে তার ভাবনা শক্তির ফলে। হ্যাঁ, যেমন কাজী নজরুল ইসলামের এই যে বিদ্রোহী কবিতাগুলা। তো ভাবই হচ্ছে আমাদের কাজের প্রেরণা দেয়, মানে মোটিভেশন দেয়। হ্যাঁ, তারপর মেইন বক্তা বক্তব্য দেওয়ার পরে সহযোগী বক্তার যুক্তি হতে পারে, একজন বৈজ্ঞানিক আগে ভাবেন তারপর গবেষণা করেন, মহান নেতারা আগে তাদের ভাবনা দিয়েই মানুষকে উদ্বুদ্ধ করেন, তারপর কাজের মাধ্যমে সফল হন। সুতরাং ভাবই কাজের মূল ভিত্তি। তো এটা হচ্ছে দল এ এর জন্য। তারপর হচ্ছে দল বি এর জন্য একটা স্যাম্পল দেয়া আছে। প্রধান বক্তা কিভাবে শুরু করতে পারে, যে কাজ ছাড়া শুধু ভাবনা কোনো ফল আনে না। হ্যাঁ, যত বড় ভাবনাই হোক যদি তা কাজে রূপান্তরিত না হয় তার কোনো মূল্য নাই। যেমন একজন যদি মনে করে আমি একজন সফল মানুষ হব, এটা হচ্ছে তার ভাবনা, কিন্তু তার জন্য কিছু যদি কাজ না করা হয় তাহলে কিন্তু সে কখনো সফল হবে না। তার মানে এখানে ভাবনা দিলে ভাবনা করে লাভ হবে না, তার জন্য কাজ করে কিন্তু এই প্রসেসটা শেষ করতে হবে। তবে সহযোগী বক্তাটা, এই যে বি দলের সহযোগী বক্তা যে আরেকটা স্যাম্পল দেয়া আছে, ধরে নিন কেউ ভাবছে গরিবদের সাহায্য করতে হবে, কিন্তু যদি কেউ বাস্তবে কাজ না করে তাহলে গরিবদের উপকার হবে কিভাবে? কাজই প্রমাণ করে মানুষ কি করতে পারে, তাই ভাবের চেয়ে কাজের গুরুত্ব বেশি। তো দুইটা দল এইভাবে যুক্তি খণ্ডন করবে, কোনটা কে কার থেকে বেশি যুক্তি ইয়াটা করতে পারে। তারপর উপসংহার কি করবে, বিতর্ক শেষে সভাপতি যেটা বলতে পারে, উভয় দলই চমৎকার যুক্তি উপস্থাপন করেছেন, ভাব মানুষকে প্রেরণা দেয় আর কাজ সেই প্রেরণাকে সফল করে। হ্যাঁ, দুই পক্ষের ইয়াটা নিয়ে কথা বলবেন যে বিতর্ক শেষে। আসলে ভাব ও কাজ দুটি কিন্তু মানুষের জীবনে সমান গুরুত্বপূর্ণ। তো এইভাবে শিক্ষার্থীরা সহজ ভাষায় যুক্তি দিয়ে বিতর্কের মধ্যে দিয়ে শেখার অভিজ্ঞতা একটা অর্জন করতে পারে। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের লেসনটা একটু লম্বা হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরা অবশ্যই একটা কমেন্টসে জানাবে, যে মেইন যে বিষয়টা জানাবে হচ্ছে আমার আজকে এই লেসনের মতো ইউটিউবে অন্য কোনো লেসনে মিল অথবা অমিল অথবা ভালো লাগা না লাগা সবকিছু তোমরা আমাকে অবশ্যই লিখবে, যেটার ফলে আমার পরবর্তী লেসন করতে অবশ্যই যে সহায়ক হবে। তো তোমরা সবাই ভালো থাকবে, অসংখ্য ধন্যবাদ।